সুপ্রিয় দর্শক, নিউশন অনলাইন স্পোর্টসে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ক্রীড়া লেখক তরিকুল ইসলাম তারেক, যাকে সবাই সংক্ষিপ্ত নামে যেভাবে চেনে টি ইসলাম তারেক। সম্প্রতি উনি একটি বই লিখেছেন, মোহামেডান আবাহনী ময়দানি লড়াই। মোহামেডান আবাহনীর দীর্ঘ 50 বছরে যে লড়াই হচ্ছে এই ক্রীড়াক্ষেত্রে, বিশেষ করে ফুটবলে, সে বিষয়গুলো নিয়ে উনি আদ্যোপাদ্য লিখেছেন, তত্ত্ববহুল একটি বই। সে বিষয়ে আজকে আমরা কথা বলবো। তারেক ভাই, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে আমাকে আজকে এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছেন। তো তারেক ভাই, আপনি যে বইটা লিখলেন মোহামেডান আবাহনী যে ময়দানি লড়াই, এবং এই 50 বছরের যে একটা ইতিহাস দিলেন এবং সবগুলোই তথ্যবহুল, এই তথ্যগুলো সংগ্রহ আপনি কীভাবে করলেন, বা সেই খেলাগুলো আপনি দেখেছেন কিনা, সেই অভিজ্ঞতাগুলি একটু শেয়ার করতেন। ধন্যবাদ। আসলে আমার এই কথা বলার আগে তাহলে বলতে হবে যে আমার মোহামেডান এর মানে যাত্রাটা কখন থেকে, সেটা যদি বলি তাহলে আমি বলবো যে যখন আমি স্কুলে পড়ি, অর্থাৎ 1976 সাল থেকে এই যাত্রাটা শুরু। তখন আমার বড় ভাই শফিকুল ইসলাম তরুণ, তিনি মোহামেডানের খেলা দেখতেন আর কি। তো বয়সে আমি তখন ছোটই, বেশ ছোটই, স্কুলে পড়ি। তো প্রায়শই দেখতাম যে তার ফিরতে দেরি হতো বাসায়। তো বাবা এটা নিয়ে বেশ মানে রাগারাগি করতেন, এবং এমনও হয়েছে যে ব্যত্রাঘাতও খেয়েছেন বড় ভাই। তো আসলে ওই সময় থেকেই মানে এটা কী সে দেখতে যায়, মানে কেন এটার প্রতি তো তখন তো আমাদের বাসায় দৈনিক বাংলা পত্রিকা রাখতো। ওই দৈনিক বাংলার পত্রিকার পাতায় তখন দেখতাম যে এই যে মোহামেডান আবাহনী বা মোহামেডানের খেলাগুলো হয়, তখন আমার আস্তে আস্তে মানে এটার প্রতি একটা ঝোঁক আসে যে বড় ভাই যেহেতু দেখে, তাহলে তো আমারও একটা মানে এটার প্রতি একটা প্রেম চলে আসে আর কি, বলতে পারেন। সেই থেকে যাত্রা শুরু। কিন্তু আমার মাঠে ঢোকা শুরু হয়েছে 1980 সালে ব্রাদার্স মোহামেডান দিয়ে। আচ্ছা, ওই ম্যাচটাই আমার মানে প্রথম শুরু। এরপরে তো আমার একটা নেশা চলে আসলো যে মোহামেডানের খেলা মানে আমাকে যাইতে হবে আর কি। তো ওইখান থেকে আমার শুরু, এবং পরবর্তীতে যখন এই 80 সালের থেকেই মোহামেডান যখন যতগুলো ম্যাচ আবাহনীর সাথে উইন করা শুরু করলো, আমি ওই পেপারগুলো রেখে দিতাম সংগ্রহে। মানে পড়তে ভালো লাগতো। আমি A to Z আমি বারবার পড়তাম এই পেপারটা। এমনও হয়েছে যে আমার মুখস্থ হয়ে যেত পড়তে পড়তে। তো ওই সংগ্রহ করতে করতে যখন আপনার 80, 90, 95 পর্যন্ত যখন চলে আসলো, তখন আমার মানে মোহামেডানের জয়ের পত্রিকাগুলোই তো আমি রাখতাম, আবাহনীর কিন্তু আমি রাখতাম না। কারণ আবাহনী জিতলে আমি 2-3 দিন পেপারই পড়তাম না। তখন তো ওই সময় আপনারা জানেন যে মানে খেলার শুরু এবং খেলার পরের অন্তত 2-3 দিন চলতো এটা রেস, যে কীভাবে জিতলো, কে আসলো, কে গেল, এগুলো নিয়ে একটা। হ্যাঁ, এটা এখন কিন্তু আর সেটা নাই জিনিসটা। তো 95-এ আমার ছোট ভাই টিটো, সে আমাকে বললো যে ভাইয়া, তোমার এই পেপারগুলো তুমি রাখতেছো, তোমার তো এটা একটা সময় তুমি মানে এগুলো নিয়ে লেখালেখি করতে পারবা। তো আমার মাথায় তখন থেকে মানে একটু করে মানে ভূত চাপা শুরু করলো যে এটা তো আসলে ভালো একটা জিনিস। তখন আমি এই 95-এর পরের থেকে তখন চিন্তা করলাম যে যদি আমাকে লেখালেখিতে যাইতে হয়, তাহলে তো শুধু মোহামেডান জিতছে এটা দিয়ে তো হবে না। আমাকে পাশাপাশি আবাহনী যে উইন করছে এই জিনিসটাও আমাকে সংগ্রহের মধ্যে রাখতে হবে। তখন আমি আপনার 95-এর থেকে আমার মাথায় আসলো যে না, আমাকে এখন মোহামেডান আবাহনী যে ম্যাচগুলোই হোক না কেন আমি আমার সংগ্রহে রাখার চেষ্টা করি। তখন আমি স্টার্ট করলাম, এবং আপনার বিভিন্ন ম্যাগাজিন, ক্রীড়া জগৎ, ক্রীড়া লোক, এগুলো পড়ে আপনার ডেটগুলো সংগ্রহ করতে শুরু করলাম, যে আগের যে ইগুলো ছিল, যে মোহামেডান যেগুলোতে হারিয়ে গেছে, ওই ডেটগুলো সংগ্রহ করে আমিও পত্রিকার পাতা তখন মানে খোঁজা শুরু করলাম। ইভেন কি আমি ইনকিলাব আমি অনেক দাম দিয়েও আমি কিনছি, অনেক পত্রিকা, পুরনো পত্রিকা। ইভেন একটা বিষয় বলি, সেটা ফুটবলের নয়, সেটা হচ্ছে ভোরের কাগজ, একটা পত্রিকা আমি 1800 টাকা দিয়ে কিনছিলাম। এটা কত সালে ঘটনা? এটা 1800 টাকা দিয়ে কিনছি। এটা হলো 2015-16 দিকে। কিন্তু সেই পত্রিকাটা ছিল আপনার 1995-এর ভোরের কাগজ। এটা উৎপল সুব্রতার একটা মানে ছিল, যেটাতে আপনার আবাহনীতে আসছিল অজয় জাদেজা এবং আপনার আশিস কাপুর, আর মোহামেডানে খেলছিল আপনার শওকত মির্জা নামে একজন ব্যাটসম্যান। তো ওই ম্যাচটা মোহামেডান উইন করছিল, এবং উৎপল সুব্রতা, শওকত মির্জার দুর্দান্ত পারফরমেন্স। এক্স্যাক্টলি।
এত চমৎকার একটা মানে লেখা ছিল এই পত্রিকাটা আমি আপনার ভোরের কাগজের অনেক কষ্ট করে এই পত্রিকাটা আমি বের করছি এবং 1800 টাকা আমার কাছ থেকে নিছে, কারণ সে বুঝে ফেলছে যে আমার এই পত্রিকাটা দরকার। এই যে বইটা আপনি ময়দানি লড়াই, এর আগে তো বোধহয় একটা বই আপনার ছিল। এক্স্যাক্টলি, এর আগে বের করেছিলাম আপনার রূপকথার মহারানা আবাহনী, ওইটা ছিল আপনার সংকলিত বই আর কি, ওটা আমি সংকলক হিসাবে ছিলাম ওইটাতে। এটা হচ্ছে আপনার এক রকমের মৌলিক, এটা মৌলিক বই। এখানে মানে শুধু কি ফুটবল না ক্রিকেটও? এটাতে শুধুমাত্র ফুটবল। 1973 থেকে 2023 পর্যন্ত মোহামেডান আবাহনী যতগুলো দ্বৈরথ হয়েছে লিগ এবং টুর্নামেন্ট সহ প্রত্যেকটা আপনার খেলার আপনার বিবরণী আছে। আচ্ছা, আপনি আরেকটা তথ্য আমরা জেনেছি যে আপনার যে আগের বইটা সেটা কলকাতার বিখ্যাত ক্লাব ইস্ট বেঙ্গলে আর্কাইভে ওরা যত্ন করে রেখে দিয়েছে। হ্যাঁ, এই বইটা একজন সাংবাদিক ভাই ওখানে দিয়েছিলেন এবং ওনারা ইস্ট বেঙ্গল ক্লাবের ওনাদের লাইব্রেরিতে এই বইটা সংগৃহীত আছে। আপনি সেটা দেখেও এসছেন? না, আমি যাইনি, তবে আমাদের ইচ্ছা আছে যেটা, যে আমাদের যে সংগঠন আছে আমরা বেশ কিছু সদস্য মিলে আমরা মোহামেডান ক্লাব ভিজিট করব এবং ওই সময় ইস্ট বেঙ্গল ক্লাব মোহনবাগান ওগুলো ভিজিট করে আমরা তাদেরকে আমাদের যে আছে সেগুলো আমরা দিয়ে আসবো। শুধু আপনি এমন একটা সময় এই মোহামেডান আবাহনী ময়দানি লড়াইটা লিখলেন যেই সময়ে এই দুটো দলের ক্রেজ অনেকখানি কমে গেছে, যদিও এখন মোহামেডান হয়তো বা বিগত 2 বছর ধরে ভালো খেলছে, কিন্তু সেই ক্রেজটা আর নাই। আগের মতো লড়াই হলে যে একটা আলোচনা চলতো আগে পরে, সেটা নেই। এই সময় যে আপনি লিখলেন, আপনার কি ধারণা যে এই বইটা এই প্রজন্ম, আমরা যাদেরকে জেনারেশন জি বলি, ওরা কি এটাকে গ্রহণ করবে কিনা, বা আপনার কি মনে হয়? এখন দেখেন, একজন লেখক সে কিন্তু তার নিজের চাহিদার উপরে বিবেচনা করেই কিন্তু মানে লিখে। এখন এই বইটা একটা জিনিস হচ্ছে যে কেউ বই লেখে ব্যবসার কারণে, আর কেউ বই লিখে মনের খোরাক মেটানোর জন্য, কেউ বই লিখে কোনো একটা প্রজন্মের জন্য রেখে যাওয়ার জন্য, রেকর্ড তৈরি করার মানে এগুলো রেখে যাওয়ার জন্য। তো আমি যদি আপনি বলেন সেটা আমি বলবো আমার নিজের মনের খোরাক মেটানো, পাশাপাশি এই প্রজন্মের কাছে এই বইটা একটা দলিল হিসাবে দিয়ে দেওয়া, যে তারা দেখবে যে মোহামেডান আবাহনী আমাদের দেশে একটা দ্বৈরথ ছিল একদিন, এবং আমার কাছে মনে হয় যে মোহামেডান আবাহনী আবার ফিরে আসতে হবে। যেটা কিন্তু আপনারা এই যে আপনারা দেখেন, হ্যাঁ 2010 পরের থেকে কিন্তু মোহামেডান ক্রমান্বয়ে কিন্তু পিছিয়ে গেছে, তাই না? আমি একটা চার্ট তৈরি করেছি, সেখানে আমি দেখলাম যে 2015-16 পরে 23 পর্যন্ত মোহামেডান হাতে গোনা 2-3টা ম্যাচ উইন করছে, বাকি সব আবাহনী জিতছে। তো এখানে মোহামেডান পিছিয়ে গেছে, কিন্তু তারপরে কিন্তু আমরা হাল ছাড়ি। এবং লিগ দাপটেও এই দুটো দলের কিন্তু এখন আর সে কর্তৃত্ব নেই, এটা নাই। কিন্তু আমার মনে হয় যে সেটা ফিরে আসবে, কারণ এই প্রজন্ম কিন্তু জাগছে এখন। এই প্রজন্ম কিন্তু এই আপনার পুরনো ইগুলোকে তারা ফিরে পেতে চায়। আমরা তো আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা ফেসবুকে লেখালেখি করি, এবং সেখানে আমাদের যে বিভিন্ন গ্রুপগুলো আছে তারা কিন্তু এখন বেশ সক্রিয়, তারা এই মোহামেডান আবাহনী সম্পর্কে জানতে চায়। আপনি তো সেই 80 দশক থেকে খেলা দেখছেন, মোহামেডানের ম্যাচগুলো দেখছেন, বিশেষ মোহামেডানের ম্যাচগুলো তো আপনি প্রতিটা ম্যাচেই আমরা জানি যে আপনি উপস্থিত থাকেন, এখনও আপনি ছুটে যান, সেই কুমিল্লা স্টেডিয়ামে যান। তো এখন যে ক্রেজটা আপনি দেখছেন, এই ক্রেজটা কমে যাওয়ার কারণটা কি মনে হয় আপনার? মানে মোহামেডান আবাহনীর প্রতি এখন আর সেই রকম যে উত্তেজনা উন্মাদনা কাজ করতো, হ্যাঁ, যেমন ম্যাচের আগের দিন টিভিতে কিংবা পেপারগুলোতে ইন্টারভিউ থাকতো, মন্তব্য থাকতো, সেগুলো নিয়ে মানুষের মধ্যে আলোচনা চলতো, এখন সেটা নেই। এটা খুব ভালো একটা প্রশ্ন, কেন এই বিষয়গুলো এই প্রশ্নটা যখন উঠে, আরও বিভিন্ন জায়গায় এই প্রশ্নটা উঠেছে, কিন্তু অনেককে আমি বলতে শুনেছি যে অনেকেই বলে যে আপনার মিরপুরে খেলা চলে যাওয়ার কারণে এটা পিছিয়ে গেছে, আরও মানে আরও অনেক বিষয়ে রাজনৈতিক কারণ অনেকেই তুলে ধরেন আর কি। কিন্তু আমি কিন্তু এই লাইনে আমি যাই না। আমার কাছে কেন জানি মনে হয় যে মোহামেডান আবাহনীর যে ক্রেজটা ফুটবলের, এইটা পিছিয়ে যাওয়ার জন্য তারা দুইটা দল নিজেরাই দায়ী, এটা আমার কাছে মনে হয়। এখন হয়তো বলতে পারেন আপনি প্রশ্ন, হ্যাঁ, এটার ব্যাখ্যা কেন যে মোহামেডান আবাহনীর দায়ী কেন? দেখেন, মোহামেডান আবাহনী যখন থেকে শুরু, যদি বলি 73 সাল থেকে, অর্থাৎ 72 সালে তো আর হয় নাই, দুইজন দলের মুখোমুখি হয়নি। 73 সাল থেকে যে শুরু, এই যে এতদিন যাবৎ মোহামেডান আবাহনী এটা নিজেদের ক্লাবের জন্য কি করতে পারছে বলেন?
ওই ম্যাচ জয় করছে, এটাই দর্শক আনন্দ পাইছে, আমরা বাড়ি ফিরে গেছি আনন্দ করছে, এটুকুই। কিন্তু একটা ক্লাবকে গোছানোর জন্য ভবিষ্যৎ পরিকল্পনা কি নিতে পারছে কেউই পারেনি। কিন্তু তখন তো সহজ ছিল। আপনি মোহামেডান বলেন, আবাহনী বলেন, দুইটা দলেরই কিন্তু আপনার স্টেডিয়াম, নিজেদের মাঠ, নিজেদের স্টেডিয়াম তৈরি করার মতো বহু জায়গা ছিল, অনেক সুযোগ ছিল, সবই ছিল। তাহলে কেন করে নাই? কারণ প্ল্যানিংয়ের সমস্যা ছিল, সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব ছিল। আমরা যেটাকে এখন পেশাদার লীগ বলছি, হ্যাঁ, সেই ছাঁচে কি আমরা মোহামেডান আমাকে ফেলতে পারি কিনা, এটা বড় প্রশ্ন। এটা শুধু আপনি মোহামেডান আবাহনী বলছেন কেন? লিগে তো শুধু মোহামেডান আবাহনী না, যেহেতু আসছে এই জন্য বললাম। এখানে অনেক দলই আছে। আসলে আপনি যদি বি লিগের কথা যদি আপনি বলেন, যে বাংলাদেশ লিগ যেটা আমরা প্রফেশনাল লিগ যদি আমরা বলি, তাহলে আমি মনে করব যে এটার ক্রাইটেরিয়া মানে মুসলিম হয়তো বা শুধুমাত্র বসুন্ধরা কিংসেরই আছে, এছাড়া কিন্তু আর কোনো ক্লাবের আর ফর্টিসকে বলতে পারি আমরা, ফর্টিসকে হয়তো বলতে পারি, তাও পুরাপুরি না। কিন্তু আপনি আর বাকিগুলোকে দেখেন, এটা নাই। তো এখান থেকে আপনার কাঠামোগত যে একটা বিষয় ফেডারেশনের, আমার কাছে মনে হয় যেটা, যেমন ঢাকা লিগ হিসাবে এটাকে চালু করা উচিত। পাশাপাশি বি লিগ করতে পারে, বাংলাদেশ লিগ করবে, ঢাকা লিগ থেকে আপনার চ্যাম্পিয়নশিপ নিয়ে, বিভিন্ন জেলার থেকে আপনার চ্যাম্পিয়নশিপ দল নিয়ে তারপরে তারা করতে পারে। মানে যেটা বলছেন যে আগে যেমন ঢাকা লিগ এটা হওয়া জরুরি। আরেকটা ছিল যে পাশাপাশি জাতীয় লিগ, হ্যাঁ, সে এই পদ্ধতিতে আমার মনে হয় যে এগিয়ে যাওয়া উচিত। তো ফুটবলের উত্তরণের মানে সহজ উপায়টা কি আপাতত, মানে মোটা দাগে আপনি কি বলবেন? এখন যদি মানে এইটা বলেন, তাহলে এখানে একটা বিষয়, উত্তরণের বিষয়টা, উত্তরণ বলতে আমি বলছি যে মানে ক্রেজ, দর্শক, হ্যাঁ মাঠে। এখানে একটা বিষয় হচ্ছে যে ফুটবলের একটা হচ্ছে ক্রেজ ফিরানো, আর একটা হচ্ছে ফুটবল ডেভেলপ করা। দুইটা কিন্তু দুই জিনিস, তাই না? একটা হচ্ছে যে ফুটবলের ক্রেজ নাই বলতে কি মাঠে খেলা দেখতে যায় না, দর্শকের হই হুল্লোড় নাই, কিছু নাই, ক্রেজ নাই। আবার দেখা যায় যে ভালো খেলতেছে কিন্তু ক্রেজ নাই। দুইটা কিন্তু দুই মেরু, তাই না? তাহলে আমি মনে করি যেটা ওইটা আসবে পরে। আমি মনে করি যেটা, যে ফুটবলের মান যদি আপনি উন্নয়ন করতে চান, আপনাকে প্রথমে ফুটবল ক্রেজটাকে ফিরে আনতে হবে। এখন ফুটবলের ক্রেজটাকে ফিরে আনার পদ্ধতিটা কি? আমার কাছে যেটা মনে হচ্ছে যে মোহামেডান এবং আবাহনী হচ্ছে পরীক্ষিত টিম, এবং এদের নিজস্ব সমর্থক গ্রুপ আছে, একটা বিশাল বহর আছে। এদেরকে যদি উজ্জীবিত করা যায়, এদেরকে যদি আপনি লাইমলাইটে নিয়ে আসতে পারেন, তাহলে আমার মনে হয় যে প্রথমত আপনার ক্রেজটা ফিরে আসবে। ওই ক্রেজ ফিরে আসলে বাংলাদেশ ফুটবল, কারণ এখন কিন্তু আধুনিকতার ছোঁয়া সব জায়গায় কিন্তু লেগেছে। আগে তো শুধুমাত্র একটা সিম্পল একটা ফুটবল কোচ দিয়ে খেলা হইতো, এখন কি সেটা আছে? এখন আপনি দেখেন একটা টিমের কোচ কতগুলো থাকে, একটা কোচিং টিমই থাকে, তাই না? তাহলে আধুনিকতার ছোঁয়া কিন্তু আপনার আসছে। এখন মূল দরকার আমাদের যেটা, আমাদের ক্রেজটাকে আমাদের ফিরে নিয়ে আসতে হবে। এই জন্য মোহামেডান আবাহনীকে নিজেদেরকে উদ্যোগী হয়ে আপনার এবং বিভিন্ন কর্পোরেট যারা আছে, অফিস বা বিভিন্ন আপনার যারা বড় বড় বিজনেস ম্যাগনেট আছেন, ওনারা যদি এই দুইটার ক্লাবকে বা আরও এর পাশাপাশি ব্রাদার্স ইউনিয়ন আছে, ভিক্টোরিয়া আছে, এদেরকে যদি ওয়ান্ডার্স আছে, এদেরকে যদি মনে করেন যে প্যাট্রোনাইজ করে, আমার মনে হয় যে খুব কুইক ফিরে আসবে। আচ্ছা, একটা শেষ কোশ্চেন আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি একটা সংগঠন করেছিলেন মহাপাগল, দীর্ঘদিন আমরা দেখতাম বেশ উন্মাদনা নিয়ে যেতেন মাঠে, কিন্তু সেই মহাপাগলে এখন দায়িত্ব আপনাকে দেখা যাচ্ছে না, কারণটা কি? যেহেতু শেষ প্রশ্ন এটা, ঠিক তার আগে আমি দুইটা কথা বলি। সেটা হচ্ছে যে রূপকথার মোহামেডান আবাহনী বইটা 108 জনের লেখা ছিল। সেখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রায় 35 জন 36 জনের মানে লেখা ছিল, এবং বাকি সব স্পোর্টস যারা খেলোয়াড় ছিলেন, তাদের সাবেক তারকা প্লেয়ার এবং দর্শক যারা ছিল, তাদের নিয়ে লেখা হয়েছিল। ওটা সংকলন করেছিলাম এবং ওটা প্রচ্ছদ করেছিলেন আমাদের নাজমুল আমিন কিরণ ভাই, এবং ওনার সংগৃহীত ছবি দিয়েই কিন্তু ওই বইটা সাজানো হয়েছিল। তো এর পরবর্তী যেটা বের করছি, যে মোহামেডান আবাহনী ফুটবল দ্বৈরথের যে বইটা আর কি, ময়দানি লড়াই, এই বইটার আপনার প্রচ্ছদ করেছেন আমাদের শ্রদ্ধেয় কিরণ ভাই, এবং প্রত্যেকটা ম্যাচের ইয়াতে আপনার ছবি আছে, ওই সময়ের ছবিগুলা ওনার সংগ্রহের ভাণ্ডার থেকে এটা নেওয়া হয়েছে। এবং উনি মানে প্রত্যেকটা পড়েছেন, ক্যাপশন পড়েছেন, তারপরে ওই ছবিগুলা ওনার তো অনেক সংগ্রহ, অনেক সংগ্রহ। ওইখান থেকে উনি খুঁজে বের করেছে কোন ছবিটা কোন জায়গায় মানে লাগালে বইটার ইয়েটা বাড়বে, উনি মানে এইটা করেছেন। এই জন্য আমি আজকে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, যে
ওনার এই ইটা না থাকলে, শ্রমটা না দিলে হয়তো বা মানে যে বইটা তৈরি হচ্ছে বা যে বইটা বের হবে 11 তারিখে, এটা হয়তো মানে সেভাবে পরিস্ফুটিত হইতো না। তা এখন আমি আসছি আপনার সেই ইয়েতে, মহাপাগল আসলে সংগঠনটা আমি এবং শাহিন স্বামী দুইজন ছিলাম, আমরা আমাদের মাধ্যমে এই সংগঠনটা তৈরি হয়েছিল। তো যখন মোহামেডানের ক্রান্তিকাল, তখন থেকেই কিন্তু এই মহাপাগলের যাত্রা শুরু। তার আগে ছিল, তখন তার ফেসবুক ছিল না, এটা 2009-এ আপনার ফেসবুকটা আসে, তখন আমাদের এটা ফেসবুকের মাধ্যমে আমাদের এটা প্রচলনটা আরও বেশি হয়েছে। তো ওই সময় থেকে এই পর্যন্ত যখন আমরা টেনে নিয়ে আসলাম, এরপর আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে বর্তমান এই প্রজন্ম, তরুণ প্রজন্ম কিন্তু চায় যে তরুণদের নেতৃত্ব। আমরা তো ওল্ড হয়ে গেল, আমরা এতদিন যাবৎ খেলা দেখি, হয়তো আমাদের কাছে জিজ্ঞেস করে, বা অনেকে মনে করেন যে যারা তরুণ সমর্থক আছে তারা কিন্তু মানে অনেকে জিজ্ঞেস করতে ভয় পায় একটু, যে তাই এই কথা জিজ্ঞেস করবো, কি মনে করবো। এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা যেন না হয়, এই জন্য আমি এই তরুণদেরকে আমি নিয়ে আসছি, যে তাদের হাতে থাকুক, তারা এই তরুণদের সাথে মিশতে পারবে, মোহামেডানের সমর্থকরা এইদিকে ঝুঁকবে, এবং আমি মনে করি যে এটা বাড়বে। এই কারণে আর আমি তো আছি সদস্য হিসেবে, তো আমরা আছি, আমরা তো আর দূরে নাই। ধন্যবাদ তারেক ভাই আপনাকে। সুপ্রিয় দর্শক, তারেক ভাইয়ের ময়দানি লড়াই, মোহামেডান আবাহনীর যে 50 বছরের যে ইতিহাসমূলক যে বইটি আসছে, সেটি আমরা শুভকামনা জানাই, এবং আমার ধারণা যে প্রজন্ম এই বইটা পড়ে উপকৃত হবেন। আজ এখানে শেষ করছি, ভালো থাকবেন।